ভারতবর্ষ ফ্যাসিবাদকে না আজকের না আরো আগেই বলে দিয়েছে। ইন্দিরা এমার্জেন্সি 19-এর নির্বাচন, তারও আগে ইন্দিরার এমার্জেন্সির সময় 75 সালের নমস্কার, আমি সুজয় সোম, কথামুখ চ্যানেলের সম্পাদক দেবাশিস চক্রবর্তীর আমন্ত্রণে এবং সঙ্গে আমরা আজ এসেছি পাইকপাড়ায় সরকারি আবাসনে কমরেড বিশ্বনাথ চক্রবর্তীর বাড়িতে। বিশ্বনাথদা নকশালবাড়ি আন্দোলনের একজন যোদ্ধা, চারু মজুমদারের খুব কাছের মানুষ ছিলেন। জেল ভেঙে পালিয়েছেন দুবার, ধরা পড়ার পর 12 বছর জেলে ছিলেন। তারপর এখন তিনি যে রাজনৈতিক জীবন কাটাচ্ছেন এবং কিভাবে দেখছেন আমাদের আজকের বেঁচে থাকাকে, এই যে চারদিক ঘিরে ফেলেছে ফ্যাসিজম, আমরা যে জীবনের প্রতিটা ক্ষেত্রে আমরা যে অতিষ্ঠ হয়ে যাচ্ছি, কিছুটা দেখতে পাচ্ছি, কিছুটা বুঝতে পাচ্ছি, অনেকটাই পাচ্ছি না, সর্বস্তরে। তুমি সেই 60 দশকের গোড়া থেকে কমিউনিস্ট পার্টি করা মানুষ, আজকের সময়কে, আমাদের আজকের বেঁচে থাকাকে, আজকের এই ফ্যাসিস্ট ভারতবর্ষকে কিভাবে দেখছো একজন বহুকালের কমিউনিস্ট মানুষ হিসেবে? আসলে সময়টাকে কিভাবে ব্যাখ্যা করবে, একটা কথাই বলতে পারি যে কাছে নিয়ে ভারতবর্ষে যত রকম সংকটের মধ্যে দিয়ে আমাদের এই ভারতবর্ষ গেছে আর কি, মানুষ গেছে, তার সমস্ত পর্বে যত রকম বিপদের সম্মুখীন হতে হয়েছে আমরা পড়ে জেনেছি অনেকটা, দেখে খুব কম। সেই জন্যই পড়ে জানার সঙ্গে দেখার একটু পার্থক্য থেকে যায়। তাই আমি সবটাই যে এরম ভাবে বলছি না, কিন্তু আজকের যা দেখছি, যা বুঝছো এবং দেখার মধ্যে নিশ্চিত, দেখার মধ্যে দিয়ে অনুভব না, যে উপলব্ধি হয়েছে, তা এক কথা এইরকমই যে এই সংকট থেকে মুক্তি ছাড়া, মানে মুক্তির জন্য সর্বাত্মক প্রতি আক্রমণে যাওয়া, সেটা অস্ত্র হাতে নয় নিশ্চয়ই। সেটা কি হবে ওরাই ঠিক করবে, ওদের ভূমিকাই ঠিক করবে কিভাবে তার প্রতিরোধ হতে পারে। কিন্তু যে কোনো মূল্যে তাকে যদি ক্ষমতার কেন্দ্র থেকে সরিয়ে দেওয়া না যায়, মৃতের বোঝার মতো আমাদের মাথার উপরে বসে এই যে করছে থাকে। আমাদের সংস্কৃতি, ভারতবর্ষ যে প্রক্রিয়ার মধ্যে তার কৃষ্টি সংস্কৃতি, তার সব কিছু নিয়ে বড় হয়েছে, তার ত্রুটিযুক্ত দিকগুলো বাদ দিয়ে বলছি, বিকাশের দিকগুলো বলছি, সব কিছুকে মুড়িয়ে একদম শেষ করে দেবে, একদম শেষ করছে। অবশিষ্টটুকু রাখবে না, ইতিহাস রাখবে না, ভূগোল রাখবে না। ইতিহাস, ভূগোল, সংস্কৃতি, আমাদের ঐতিহ্য, আমাদের পরম্পরা, আমাদের যা কিছু ছিল আর কি, এবং বেঁচে থাকার ন্যূনতম অধিকারগুলো, যেগুলো অনেক দিনের মানুষের সংগ্রামের মধ্যে দিয়ে সংবিধানে এসেছে, অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য, পানীয়, বাক স্বাধীনতা, এসেট্রা এসেট্রা, এসব সমস্ত কিছুকে শেষ করে তো ঘোষিত অবস্থান যাচ্ছ সেই দিকে। অনেকদিন আগে পাবলো নেরুদা তার এক কবিতায় বলেছিল, তুমি ফুলগুলোকে ছিঁড়ে ফেলতেও পারো, কিন্তু বসন্তের সমাগমকে আটকাতে পারবে না। ফলে আজকে বসন্ত আছে কিনা জানি না, কিন্তু রাস্তায় একটা প্রতিরোধী লড়াই আছে। এই যে পঞ্চম দফার নির্বাচনের পরে সবাই বলছে একটা কথা, যে আপকি বার 2004, যে মোদিজি 1000 চেষ্টা করলেও মোদিজি 200 তারা পেরোতে পারবে না। তার মানে ভারতবর্ষ তো ফাঁসিবাদকে না বলছে। ভারতবর্ষ ফ্যাসিবাদকে না আজকের না আরো আগেই বলে দিয়েছে। ইন্দিরা এমার্জেন্সি 19-এর নির্বাচন, তারও আগে ইন্দিরার এমার্জেন্সির সময় 75 সালের এলাহাবাদ হাইকোর্টের রায়, এগুলো তো আমরা সব জানি। তারপরের ভোট এবং যথারীতি একেবারেই ধূলিসাৎ।
যদিও তার থেকে আরো ভয়ঙ্কর যেটা আজকে এসছে আর কি। এমার্জেন্সির সময় পঁচাত্তরের মাস। পঁচাত্তরের হাইকোর্টের রায় আমার একটা সরকারকে থামিয়ে দিতে পেরেছিল, তাই এমার্জেন্সির আশ্রয় নিতে হয়েছিল। আজকের সব কোর্টের রায় ফায় কোনো ব্যাপার নেই, কোর্টের রায় ফায় ওসব তুড়ি মেরে উড়িয়ে দেওয়া হচ্ছে। যেমন সিজিআই কে সরিয়ে দেওয়া হলো নির্বাচন কমিশনার করার জন্য, বা দিল্লি গভর্নমেন্টকে ক্ষমতা দেওয়ার কথাটা কেজরিকে রায় দিল সুপ্রিম কোর্ট, বাতিল করে দিল। এই যে ব্যাপারটা আরো হিংস্র, আরো ভয়াবহ। যাই হোক, তো এটা ঘটনা সত্যি তাই, যে ভারতবর্ষ নয়, এটা পৃথিবীর ইতিহাসে কখনোই স্বৈর শাসকরা শেষ কথা বলেনি। তাদের দাপাদাপি, তাদের অত্যাচার, তাদের ক্ষয়ক্ষতির মধ্যে দিয়ে মানুষের সেটা শেষ এখানে একটা কথা কথা বলেছে। রয়েছে, ফ্যাসিবাদ বিরোধী যে লড়াইয়ের জয় আমরা দেখেছিলাম, লাল ফৌজকে ছাড়া তো সেই জয় সম্ভব কি হয়? গণতান্ত্রিক পথে সংসদীয় গণতন্ত্রের ভেতর দিয়ে কি ফ্যাসিবাদকে হারানো যায়? আমি ব্যাপারটাকে এভাবেই দেখছি, যে ইতিহাসে তাই তো বলছে, ইতিহাসে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ে সে আমি যদি স্পেনের দিকে দেখি বা এদিকে দেখি, মানে কি বলে, আম, চীনের দিকে দেখি, রাশিয়ার দিকে, যেখানে যেখানে হয়েছে প্রতিবাদ প্রতিরোধ গুলো গড়ে উঠেছে, ইটালি, জার্মানি। বেশ, ফ্রান্সে, সর্বত্রই একটা কমিউনিস্টের একটা ভূমিকা ছিল। আজকের পৃথিবীতে 100 বছর হয়ে গেছে আমাদের দেশে, আমি আমাদের দেশকে নিয়েই কথা বলি, যে কমিউনিস্ট পার্টি সাংগঠনিকভাবে নেই। নেই বলেই তো ফ্যাসিবাদের এই উত্থান এই জায়গায় এসে পৌঁছতে পারলো, মানে বাধাহীন তাদের বিকাশ। তো এখন মমতার জন্য এসছে এই সিপিএম এর টাইপের কথা বলে তো লাভ নেই, কমিউনিস্টদের ক্ষমতা সুযোগ করে। না, ধরুন 50 বা 60-এর দশকে হ্যাঁ। যখন সবে স্বাধীনতা পেয়েছি আমরা, সেই ঋত্বিক ঘটকের, সুজয়দা ভালো বলতে পারবে, সুজয়দা সন্দেশের সম্পাদক, সেই ঋত্বিক ঘটকের ছবিতে আমরা সুবর্ণ রেখাতে দেখছি গান্ধী মৃত্যুর খবর টেলিপ্রিন্টারে আসছে, হেরাম বলে উঠছেন। সেই সময় মানুষ যখন দেশ মানে ভিটে ছেড়ে এখানে এসছে, সে সময় তো ফ্যাসিবাদের দিকে মানুষের যাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি ছিল। কিন্তু সেদিন কমিউনিস্ট আন্দোলন এবং কমিউনিস্ট পার্টিগুলো সেই ফ্যাসিবাদের দিকে মানুষকে যেতে দেয়নি। কখনো নকশালবাড়ি, কখনো তেভাগা তার আগে, বা অন্যান্য সংগ্রামের খাদ্য আন্দোলনের ভেতর দিয়ে একটা অন্য আইডেন্টিটি তৈরি হয়েছে। তাহলে সেদিন কি কমিউনিস্ট পার্টি ছিল, না আজকে নেই? একটু যদি বলেন তাহলে সেদিন অবশ্য কমিউনিস্ট সেদিন পার্টির কমিউনিস্ট মধ্যে, পার্টি ছিল। কমিউনিস্ট পার্টির মধ্যে বিপ্লবী ধারা, বিপ্লবী শক্তির মানে বিপ্লবী উপাদানগুলো ছিল অনেক বেশি, ছিল বলেই তো নকশালবাড়ি হয়েছে, ছিল বলেই তো অনেকগুলো পরপর পরপর বিপ্লবী অভ্যুত্থানের মধ্যে দিয়ে এসছে, বা আমরা কায়ুরের বীরেদের খুঁজে পাই, বা তেলেঙ্গানার বিপ্লবীদের খুঁজে পাই, যেখানেই বলি, বা খাদ্য আন্দোলন তেভাগার সময় আমরা ইয়েতে অহল্যামাকে খুঁজে পাই, চন্দনপীরে, তাই না? এগুলো তো একটা ধারা, কিন্তু আজকের আর সেটা নেই। যদিও একটা অংশ লড়াই ঠড়াই করছে, মারা যাচ্ছে পাহাড়ে জঙ্গলে ইত্যাদি আছে, কিন্তু মাওবাদীরা। কিন্তু ওটা ছেড়ে দাও। বলছি যে এখানে বাস্তবতা এটাই, যে আজকে সেই অর্থে ভারতবর্ষে কমিউনিস্ট পার্টির যে ভূমিকা বিশ্বব্যাপী থেকেছে, সে ভূমিকা থাকার মতোই জায়গায় নেই। কমিউনিস্ট পার্টি আমার নিজের বিচারে সঠিক মতাদর্শগতভাবে একটি কমিউনিস্ট পার্টি নেই। আপনারা তো দেশ বাঁচাও গণমঞ্চের সঙ্গে জড়িয়ে রয়েছেন, তাই তো? এবং দেশ বাঁচাও গণমঞ্চের সঙ্গে জড়িয়ে রয়েছেন, সেখানে নানা মতামত আছে। সেখান থেকে তো স্বাভাবিক একটা স্লোগান যেটা উঠে আসার কথা ছিল, সেটা হচ্ছে নো ভোট টু বিজেপি। কিন্তু নো ভোট টু বিজেপিটা এবার এই পশ্চিমবঙ্গের মাটিতে হয়ে যাচ্ছে ইয়েস ভোট টু তৃণমূল কংগ্রেস। তাহলে কি আপনারা ইনক্লাইন টু তৃণমূল কংগ্রেস? গণবাঁচাও মঞ্চ কি এক ধরনের তৃণমূলী সংগঠন যে না, তৃণমূল কংগ্রেসকে না, সমর্থন করছে? তাহলে এটা হচ্ছে কি? এটা মোহের ব্যাপার না, একদমই না। বিষয়টা হচ্ছে এরকম, যে যখন একটি কেন্দ্রীভূত শক্তির সর্বাত্মক আক্রমণের মোকাবিলা করতে হয়, আমি উদাহরণ দিয়ে বলতে পারি, আর ছোট কথা বলি আর কি, 78 সালের ফ্লাড, ডিভাস্টেটিং ফ্লাড, বন্যা। হ্যাঁ, এই ফ্লাডে বন্যা। পশ্চিমবঙ্গের 8টা জেলাতে আমাদের টিম, আমরা তখন ফ্লাড রিলিফ কমিটি করেছিলি, আমার অপারেশন হচ্ছে, সেলাই কাটিয়ে বেরিয়েছি সেই সময় মেডিকেল কলেজে, সমস্ত মেডিকেল কলেজের স্টুডেন্টদের নিয়ে, কটেজ চার্চ, প্রেসিডেন্সি, বিই কলেজ, শিবপুর বিই কলেজ ছিল, যাদবপুর ইউনিভার্সিটি, এদের সব ছেলে মেয়েদের নিয়ে, সব মিলিয়ে প্রায় 800 ছেলে মেয়ে, 700-800 হবে। আমরা সব জেলাগুলোতে যাওয়া হয়। আমি উদ্যোক্তাদের মধ্যে একজন ছিলাম, অন্যতম প্রধান। তো আমাদের যে টিমটা এতে যাচ্ছে, মেদিনীপুরে যাচ্ছে, ওখানে কাঁথি তো নিচু জায়গা, জলটা বেশি হয় করেন, তো ওখানে গিয়ে দোতলা বাড়ি, স্কুল বাড়ির ছাদে গিয়ে ক্যাম্পটা করবে, নৌকো গিয়ে ওখানেই উঠবে, নিচে কোনো জায়গা নেই, জল ভরে আছে। তো যেতে গিয়ে দেখা যাচ্ছে যে আহ, নারকেল গাছের মাথায়, সুপুরি গাছও আছে লম্বা লম্বা একই ধরনের, তার মাথায় সাপ, ব্যাঙ এবং কীটপতঙ্গ একসঙ্গে বসে আছে, এবং সাপের বেঁকানো লেজের মধ্যে ব্যাঙও বসে আছে, মানে ব্যাঙকে সুরক্ষা দিচ্ছে সাপ, যেন সে জল তলিয়ে না যায়। তাহলে দেখো, আমাদের তিনটে পরস্পর সম্পর্ক কি? পারস্পরিক সম্পর্ক, যে খাদ্য আর খাদকের সম্পর্ক। সাপ ব্যাংকে খায়, ব্যাংক কীটপতঙ্গ খায়।
কিন্তু ওরা কোনো বিশ্ববিদ্যালয় পড়েনি, কোনো মতাদর্শে বিশ্বাস করে না, কিন্তু জীবনের অভিজ্ঞতা ওরা বুঝে গেছিল ওই সময় আমাদের উই আর নট দ্য সেম বোট, ওই জলটাই আমাদের সবার বিপদ। আমি বলতে চাইছি এইটাই, যখন সর্বাত্মক আক্রমণ আসে, যখন আগুন ধেয়ে আসে ভয়ঙ্কর রূপ নিয়ে, তখন টালির চাল, খড়ের চাল, টিনের চাল কাউকে রেয়াত করে না। একদম একদম। ঠিক সেরকম একটা সময় প্রত্যেকে তার পারিবারিক, কার সঙ্গে কার দ্বন্দ্ব, কে কার জমি নিয়ে, কার মেয়েকে ফুসলে নিয়ে গেছে, সব পরে, ঘরের বিবাদ পরে হবে। চলো এখন সবাই মিলে একসঙ্গে ঢুকে দাঁড়াই। এই হচ্ছে এক এবং একমাত্র, আগে এটাকে বুঝতে, পরে পরেরটা হ্যাঁ। বুঝে না যাবে। আমরা আজকের এইখান থেকে ঐক্যবদ্ধ হয়েছি এবং সেখানে আমরা বুঝেছি যে 19-এর নির্বাচনে 37% ভোট পেয়ে বিজেপি ক্ষমতায় চলে গেল, 300-র উপর হয়ে গেল। খেয়াল রাখবে কথাটা, বারবার মনে রাখতে, 37%, তাতে ইভিএম জালিয়াতি আছে। আমরা তখন, আমার একটা সংগঠন ছিল, আমরা প্রশ্নগুলো তুলেছিলাম যে এত ইভিএম কোথায় গেল, হিসেব নেই। চিপসের কথা তুলেছিলাম, ভোটের সংখ্যা, মানে ভোটদান এবং মন্ত্রীর সংখ্যার যে পার্থক্য তুলেছিলাম। এই প্রশ্নগুলো জবাব তো 7 দিন সময় নিয়ে দিতে পারেনি নির্বাচন কমিশন, দেয়নি তখন ওরা। তো যাই হোক, আমরা দেখেছি এত কিছুর পরেও কিন্তু 37%। এবং দ্বিতীয় কথা যেটা, যে বিরোধীদের ভোট বাগের সুযোগটাই কিন্তু সেদিন একমাত্র কারণ হয়েছিল। সেদিন যদি 1:1 ফর্মুলাতে থাকতো, তাহলে সেই দিনই বিজেপির বিদায় নিশ্চিত হয়ে যেত। 63% বিপরীত দাঁড়িয়ে আছে, 37%, চুরি চামারি। কিন্তু হ্যাঁ। কিন্তু এই বিরোধীরা যেহেতু বহুদা বিভক্ত, সেই সুযোগটা নিয়েছে, সেটা তো এবার নেই, ততটা এবারও তো খানিকটা আছে। এবার বলি, এবার একদম ভিন্ন। এবার ভিন্ন কিছুটা আছে, সব নেই। ভিন্ন এখানেই কথাটা, প্রশ্নের উত্তর লুকিয়ে আছে। হ্যাঁ, এখানে বিষয়টা হচ্ছে যে, মানে নিজেরা ঠেকে, দেখে শেখে বলে, ঠেকে শেখা বলে। ঠেকে শিখেছে ইডি সিবিআই আক্রমণ, এই ঝাঁপিয়ে পড়া, অস্তিত্বকে বিলুপ্ত করে দেওয়ার চেষ্টার মধ্যে নিজেরা বুঝেছে, বা ঘোড়া কেনা বেচার যে পদ্ধতি, এটা সরকারকে পুরো করে নিচ্ছে, এর মধ্যে দিয়ে বুঝেছে এই লড়াইটা শেষ লড়াই, যদি এক না হতে পারি বাঁচার উপায় কিন্তু নেই। আপের সাথে আপনি যদি দেখেন, আপের সাথে কিন্তু পাঞ্জাবে, দিল্লিতে অ্যাডজাস্টমেন্ট হয়েছে, যেমন পাঞ্জাবে কিন্তু লড়াই হচ্ছে। আবার সিপিএম কংগ্রেস এখানে অ্যাডজাস্টমেন্ট হয়েছে, কেরালায় লড়াই হচ্ছে। ফলে সম্পূর্ণরূপে কি বিরোধী না, ঐক্য আমি ওটা বলছি না, আমি ঠিক, একদম ঠিক, সম্পূর্ণ নে- হয়নি। না, আসলে যেটা তুমি বলতে চাইছো বোধ হয় নাকি এরকম, যে যেখানে যে বিরোধী শক্তিশালী, আমরা যদি সেই বিরোধীর, বিজেপি বিরোধীর পাশে দাঁড়াই, তাহলেই উদ্দেশ্যটা সফল হবে। প্রশ্নটা হচ্ছে, যে যেখানে বিজেপি বিরোধী শক্তি হিসেবে সব থেকে শক্তিশালী, হ্যাঁ, হ্যাঁ, তার পক্ষেই ভোটটা কেন্দ্রীভূত করো। হ্যাঁ, বিরোধী ভোট যেন ভাগ হয়ে কোথাও না যায়। হ্যাঁ, দুর্বল কোনো প্রতিপক্ষকে ভোটটা দিয়ে তোমার ভোটের সংখ্যাটা কমিয়ে দিয়ে বিজেপির প্যাসেজ করে দিন, ওই 30%। এবার এখানে একটা প্রশ্ন আছে, আমরা মানে যারা আমরা শক্তি তো একটা মতাদর্শগত বিষয় এবং সাংগঠনিকও বিষয়। এবার ধরুন এই রামনবমী হচ্ছে, আমরা দেখছি তৃণমূলও রামনবমী করতে ছুটে যাচ্ছে, বিজেপিও রামনবমী করছে। তাদের দুজন দলের মধ্যে একটা প্রতিদ্বন্দ্বিতা শুরু হয়েছে, কে বেশি রামনবমী করতে পারে, কে বেশি রাম ভক্ত হতে পারে। তাহলে আদেও কি যারা রামনবমী করছে তারা তৃণমূলের বিকল্প বা বিজেপির বিকল্প হতে পারে? তারা কি শক্তিশালী প্রার্থী হতে পারে? প্রশ্নটা কিন্তু, এই প্রশ্নগুলো খুব, মানে তাত্ত্বিক প্রশ্ন। আমি খুব বাস্তব জায়গা থেকে বলি, তৃণমূলের মধ্যে অনেক ত্রুটি আছে, তৃণমূলের মধ্যে অনেক সমস্যা আছে, এটা জানি। ঠিক যেমনটি চিয়াং কাইশেকের কমিউনিস্টদের হত্যাকারী ছিল চিয়াং, তবু চিয়াংয়ের সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে লড়তে সেদিন মঞ্চ থেকে কোনো মতাদর্শ বাধা সৃষ্টি পায়নি। ওটা জাতীয় মুক্তিযুদ্ধ হয়ে গেছিল। আমাদের জাতীয় পূর্জা নেই, আমাদের একটা আলাদা অবস্থান আছে, কমিউনিস্ট পার্টি নেই। ফলে আমাদের অন্যভাবে বাস্তবতা ভাবতে হচ্ছে। আমি এখন এই মুহূর্তে দলীয় রাজনীতিতে বিশ্বাস করি না, আমি নেই, আর 20 বছর ধরে দলীয় রাজনীতি করি না। কিন্তু যারাই ফ্যাসিজমের বিরুদ্ধে লড়বে, আমরা তার পক্ষে। একচেটি আগ্রাসনের বিরুদ্ধে, অধিজাতিক পুঁজি, বহুজাতিক পুঁজি, না, আমি বলছি একটু রিস্ক নিয়ে বলছি, আপনি মনে করবেন না কিছু। সেটা যে আমরা সাংবাদিক, আমরা বোঝার চেষ্টা করবো। এই যে ধরুন সিপিএম এরও তো একটা বিরাট লড়াই আছে ফ্যাসিজমের এগেনস্টে, অন্তত কেরালায় লড়াই আছে, বা নির্বাচনী বন্ড বন্ধের ক্ষেত্রে তার একটা লড়াই আছে। তাহলে তারা কি ফ্যাসিজমের এগেনস্টে নয়? তারাও তো জোটের অংশ, ইন্ডিয়া জোটের অংশ। বাস্তববাদী হতে হবে, বাস্তববাদী হতে হবে। বাস্তববাদী বলতে গেলে কি, যে কেরলের ক্ষেত্রে সিপিএমই ওখানে অনেক বেশি শক্তিশালী। ওখানে বিরোধীদের উচিত ছিল, ইভেন কংগ্রেসের উচিত ছিল ওদের সঙ্গে ঐক্যবদ্ধ হওয়া। সে চেষ্টা করেও ছিল, হয়নি। ইন্ডিয়া জুড়ে যখন সীতারাম ইয়েচুরি বসছে, কেন্দ্রীয় কমিউনিস্ট পার্টি তো 2-3টে রকম মতাদর্শ হতো, একটাই তো কেন্দ্রীভূত অবস্থা থাকে, লাইন তো একটাই হয়। তো সীতারাম ইয়েচুরি ইন্ডিয়া জোটের শরিক, সে তো কেরলে ওই গাইডলাইনটা রাখতেই পারতো যে কংগ্রেস শেয়ার করো। কেউ ওর সঙ্গে বিবাদে গেলে কেন? রাহুলকে বলতে হলো 2 দিন আগে যে বিজেপির এজেন্ট এখানকার সিপিএম,
কেরল সিপিএম বিজেপির এজেন্টের মতো ভূমিকা পালন করেছে। আবার রাহুল গান্ধী বলছে সবাইকে তুলে নিয়ে যাচ্ছে, পিনারাই বিজয়নকে এখনো তুলে নিয়ে গেল না কেন? বলছি ব্যাপারটা এটাই তো বলতে না, চাইছি। সমস্যাটা এইখানে হয়েছে যে এখানে যে যদি বিজেপি বিরোধী ভোট কংগ্রেস সিপিএম তৃণমূলে ভাগ হয় এবং এর মধ্যে তো ও যেটাও তুলতে চাইছে যে এমন বহু মানুষ আছেন হুম, যারা আবার মমতা বা তৃণমূল বিরোধী, হুম, তারা কংগ্রেস বা সিপিএম কে ভোট দেবে। হুম। ফলে তুমি কিছুতেই বিজেপি বিরোধী ভোট বেশি সংখ্যায় একদিকে এটা আনার কতগুলো সমস্যাও রয়েছে, যদি ওদের ভোট কমেছে তার সত্ত্বেও তো রয়েছে। মানে সম্পর্কটা যদি মানে ওই বাইনারি তো নেই ব্যাপারটা। ঠিক আছে, ঠিক আছে, বোঝা গেছে, আমি বুঝে গেছি আসলটা। প্রশ্নটা ওই করেছে এবং ওখানেই দাঁড়িয়ে আছে। হ্যাঁ, বিষয়টার উত্তর এইটাই যে তৃণমূলের প্রতি কিছু রিজার্ভেশন আছে, এই এগুলো আছে, হ্যাঁ, কিন্তু হ্যাঁ। যাই থাক, যাই থাক, আসন সংখ্যা একটাও সিপিএম কে বার করে দেওয়ার মতো নেই। ব্যাপারটা বোঝার চেষ্টা করতে হবে। কিন্তু তৃণমূলের 44% ভোট এখনই আছে এবং সেটা ক্রমবর্ধমান এত কিছুর পরেও। আবার এখানে যেটা সুজয়দা খুব ইম্পর্টেন্ট একটা জায়গা বলছেন আর কি, সেটা হচ্ছে যে মানে বিজেপিকে হারাবার প্রশ্ন আমি হ্যাঁ, বিজেপিকে হারানোর আসন পারবে। হ্যাঁ, আসন পাওয়ার ক্ষেত্রেই বলছি। ধরুন তৃণমূলের নানা স্বৈরাচার, নানা দুর্নীতির ঘটনায় প্রচুর এমন মানুষ আছেন যারা বিক্ষুব্ধ হয়ে আছেন, যারা কোনোভাবেই মানে তৃণমূলকে পছন্দ করেন না, ইকুয়ালি বিজেপির রাজনীতি কি সেটাও বুঝতে পারেন না। তাহলে তৃণমূলের প্রতি তাদের যে রাগ, যদি তৃণমূলের বিরুদ্ধে অন্য কোনো ধর্মনিরপেক্ষ অপোনেন্ট না থাকে, তাহলে সেই ভোটটা তো পুরোপুরি বিজেপিতে চলে যাবে। ফলে আরে বাবা, বরং মুশকিলটা সেটা কোথায়? ভালো হলো। হ্যাঁ, সিপিএম কংগ্রেস থেকে কি ভালো হলো? আমার তো মনে হয় ভালো হবে। আবার কথাটা একটু বুঝি, আমি আবার ব্যাখ্যা করছি। হুম, হুম, বলছি হয়তো মনের দিক থেকে মনে হচ্ছে খুব সত্যি তো বড় ভালো হলো, তো হুম। কাজের দিক থেকে কি হবে? একটা আসন বার করতে পারবে না। যদি না পারে তাহলে বিজেপিকে চ্যালেঞ্জ জানানো যাবে না। ওই ইন্ডিয়ার জোটটা বিজেপির ইউপিএ জোটকে সরাতে পারবে না। না, আমরা একটা অন্য কথা বলছি। আমি বলছি যে আমি বিজেপি বিরোধী, আবার আমি তার চেয়ে বেশি কম তো নই, আমি মমতা বিরোধী, তৃণমূল বিরোধী। এখন যেহেতু সিপিএম এবং কংগ্রেসের প্রার্থী আছেন, আমি তাই তাদের ভোট দিচ্ছি, বিজেপিকে দিচ্ছি না। বিজেপিকে দিচ্ছি না। কিন্তু এই সিপিএম কংগ্রেস তৃণমূল যদি একসঙ্গে থাকতো তাহলে আমার ভোটটা হয়তো বিজেপিতে তো চলে যেত। ঠিকই তো, সবাই তাই চেয়েছিলাম, তো হয়নি তো, না, হতে দেওয়া হয় না, কিন্তু আমার ভোটটা আমি তো তৃণমূল বিরোধীও, তাহলে তো ভোটটা চলে যেত আরে বাবা, বিজেপিতে। কি হতো না বলছি, এটা তো আমরা সবাই চেয়েছিলাম, হয়নি তো সেটা। হ্যাঁ। আমাদের ইচ্ছার উপর নির্ভর করে না, না, আমাদের ইচ্ছা যেটুকু সেটুকু আমরা আর করছি। আর এত অঙ্ক মিলিয়েও ভোট না, হয় না কথা বোধহয়। হচ্ছে এখানে কি সিপিএম তার দায়িত্ব পালন করেনি? সিপিএম কোথাও করেনি, কেরলে কেন করলো না? কেন কংগ্রেসের সঙ্গে ঐক্যবদ্ধ হলো না? তাহলে এটা অন্য এজেন্ডা রয়েছে। অধীর তার কেন্দ্রীয় কংগ্রেসের হাইকমান্ডের যে ধারা, তার বাইরে চলছে বরাবর। এখানে অন্য অঙ্ক, সেগুলো আলোচনা আমি আনতে চাইছি না, আমার কাছে অন্য হিসাব আছে। আমরা সকল দুর্নীতির যে গল্প স্বল্পগুলো করছি, অনেক দুর্নীতি হয়েছে, ঠিক, দুর্নীতির অনেক বড় পাহাড় আমার কাছে আছে। হ্যাঁ, বিজেপির দুর্নীতি বিজেপি কেন, সিপিএম এরই দুর্নীতির যে পাহাড় আমি খুলি, একটা যদি হসপিটাল খুলি, হেলথ খুলি, উল্টে যাবে অনেক মানুষের। যাদবপুর কেএসআরটিপিএস 1 টাকা দিয়ে বিক্রি হয়েছে, কয়েক হাজার কোটি টাকা সম্পত্তি। অনেক লড়াই করে সরকারিকরণ করেছিলাম, 9 জন মৃত্যুবরণ করেছে আমার এই লড়াই। কি যাদবপুরে কোনটা? যাদবপুর কেএসআরটিপি হসপিটাল আচ্ছা, সরকারিকরণ করেছিলাম হ্যাঁ, আচ্ছা, কমিশন করে। সেই হসপিটালটা 1 টাকা দিয়ে বিজেপি সিপিএম দিয়ে দিয়েছে কেপিসিকে, কালী প্রশ্ন চৌধুরী। আচ্ছা, আমরা এবার একটা ছোট কথা বললাম, মিনিমাম ওয়েজ, লক্ষ লক্ষ কর্মচারী, তাদেরকে 48-এর ওয়েজ দেওয়া হয়নি, 150, 200, 700, 800 টাকা দেওয়া হয়েছে। কোটি 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 কোটি, হাজার হাজার কোটি টাকা লুট করা হয়েছে। মানে বিশ্বনাথ সর্বহারা বলতে মানুষ। চাইছেন যে তাদের আমি করেছি দুর্নীতি বা অনাচার, বিপুল বিপুল। দুর্নীতি বা অনাচার, বিশ্বনাথ বলতে চাইছেন দুর্নীতি বা অনাচার রাজনীতিতে আছেই, সব দলই আছে। তোমরা কিন্তু এখন আমাদের প্রধান লক্ষ্য হওয়া উচিত দেশকে বাঁচানো, এবং আমরা যাতে ন্যূনতম ভাবে অন্তত বেঁচে থাকতে পারি, আমাদের ব্যাংকের টাকা সুরক্ষিত থাকে, আমরা যাতে সরকারি স্কুল কলেজেই পড়তে পারি, আমরা যাতে সরকারি মেট্রো রেলেই চড়তে পারি, এই যে ন্যূনতম জায়গাগুলো, কারণ কলকাতার মেট্রো রেল বেসরকারিকরণ হচ্ছে এরকম একটা খবর বেরিয়েছে, সরকারি স্কুল কলেজ সমস্ত বেসরকারি করে দেওয়া হবে। ন্যাশনাল পাইপলাইন প্রজেক্টে, হ্যাঁ, স্কুল মানে ন্যাশনাল পাইপলাইন প্রজেক্ট যেটাকে নির্মলা সীতারামনজি বলছেন, সেখানে রেল থেকে মানে কি বলবো স্যাংচুয়ারি অবধি সবকিছুর বেসরকারিকরণের প্রকল্প আছে এবং হচ্ছেও তাই। বাঘের স্যাংচুয়ারিও বেসরকারিকরণের প্রকল্প হচ্ছে। ফলে ইন্ডিয়া ফর সেল, বিজেপি শাসনে ইন্ডিয়া ফর সেল।
আচ্ছা, এবার আমরা কাজেই তার বিরুদ্ধে হ্যাঁ। মানে তার বিরুদ্ধে এই যখন একটা ভয়াবহ চিত্র, তখন অন্য দলের, ভারতের আরো 10টা 15টা 20টা দলের যে ছোট বড় মাঝারি দুর্নীতি, সেই দিকটা আমরা পরে দেখবো। না, এটা বোধহয় দুর্নীতিটা আমি বলতে চাইছি, দুর্নীতি প্রশ্নটা তুলেছে দুর্নীতির মহারাজ, সব থেকে আগে মাথায় রাখতে হবে। আচ্ছা আচ্ছা। যে দেশটাকে বিক্রি করে দিচ্ছে, সেটা কোথায় কোন পুকুরে মাছ চুরি হয়েছে তাই নিয়ে চিৎকার করছে। এবং এবং বেশিরভাগ দুর্নীতি প্রমাণিত হয়নি, আরো বড় কথা, জেলে ভরা হয়েছে। জুডিশিয়ারি যে ব্যবস্থাটা, তার যে ধারাবাহিক যে মানে সংবিধানের যে পদ্ধতি, তার পুরো বাইরে গিয়ে পুরো ব্যাপারটা হচ্ছে। আগেই চোর চোর ঠিক হয়ে গেল, হ্যাঁ বাদী হ্যাঁ। বিবাদী পক্ষের মতামত ব্যাপার না, আগেই স্ট্যাম্পিং করে দেওয়া হলো, প্রচার হয়ে গেল এত হাজার কোটি, তারপরে পেশ করার সময় চার্জশিটে 10 কোটি কি 5 লাখ কি 6 লাখ 7 লাখ বাবুক নেই, সেই চার্জশিটে আসছে। আমরা আমরা আবার এই আলোচনায় আসবো, কেননা এই আলোচনা আমি দুর্নীতি সম্পর্কে তৃণমূলের ত্রুটি বিচ্যুতিকে ডিফেন্ড করতে চাইছি না। না না, আমি যেটা বলতে চাই, এটা সব আজকে দলই আছে। আমাদের কাছে ইস্যু নয়, এখন এই মুহূর্তে ইস্যু নয়। হুম। যেখানে অস্তিত্বের সংকট, স্ট্রাগল ফর এক্সিস্টেন্স, যেখানে আমি নাগরিক হিসেবে বেঁচে থাকবো কিনা, হুম। আমার ভোটে নির্বাচিত হয়ে তুমি আমার নাগরিকত্ব প্রমাণ চাইছো রাজা, তুমি কি করে বৈধ রাজা হও, এই প্রশ্ন করার সময় আমাদের। তুমি যে প্রধানমন্ত্রী হয়েছে, সরকার করেছে আমার ভোটে, তো আমার নাগরিকত্ব, আমার ভোট একদম ঠিক কথা বলেছি, কিন্তু তৃণমূলও বলছে তারা ক্ষেত্র বিশেষে সিএ কে অনুমোদন করে দেবে, তাহলে ব্যাপারটা ব্যাপারটা অন্য জায়গায় না, সিএম ওটা না। বলেনি। না, বলেনি কি? ওটা যদি বলতো আমরা বিরোধিতা করতাম, প্রশ্নভাবে বলেনি। বলে যদি সমস্ত শর্ত তুলে নিয়ে নিঃশর্ত ভাবে করে, তাহলে তো নিঃশর্ত মানে কি, এই যে কোথায় কে আছে, কোথা থেকে এসছে, অত্যাচারিত হয়েছে কিনা, এই একাধিক 34 পাতার যেসব বিষয়, ওই সব কোনো কিচ্ছু থাকবে না। তার মানে নাগরিকত্ব মেনে নিই, তাকে নাগরিকত্ব হ্যাঁ। দাও, সে নাগরিক, এটাকে মেনে। নিঃশর্ত মানে তাই নতুন করে নাগরিকত্ব দেওয়া সেটা আমাদের সংবিধানে পরিষ্কার বলাই আছে, অখণ্ড ভারতের মানে অখণ্ড ভারতের সমস্ত ভূমিপুত্র খণ্ডিত ভারতের নাগরিক হওয়ার যোগ্য। আমাদের সংবিধানে তো বলাই আছে। বাংলাদেশ অনেক গল্প তৈরি করেছে, তো হ্যাঁ। তৈরি করা ব্যাপার। এটা আসলে বিশ্ব পুঁজির এজেন্ডা, ক্রনি পুঁজি এবং বিশ্ব পুঁজির যে ক্রাইসিস, যার জন্য তৃতীয় বিশ্বযুদ্ধ 75 বছর আর বাঁধাতে পারেনি, সবার হাতে অ্যাটম আছে বলে ওরা নতুন নতুন খেলা করছে। তার একটা হচ্ছে কি, কৃতদাস শ্রমিক বানাতে, বিনা পারিশ্রমিকে তাদের দিয়ে উৎপাদন করবে, সামান্য পয়সায় বাজারজাত করবে, চীনের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকার জন্য পশ্চিমী পুঁজি মূলত। মানে এটা এগুলো লক্ষ্যটা। তার এই যে জন্য আসামে যে ক্যাম্পগুলো হয়েছে, অনাগরিকদের যে ক্যাম্প, এটা তুলে দিয়েছে, ডিটেনশন ক্যাম্প তুলে দিয়েছে। তার কারণ হচ্ছে, এ নিয়ে আমি বলি না একটা বুঝলে সেখানে বা এই ধরনের ইয়ে করে, এই যে বেনাগরিক করে দিয়ে সেখানকার যে মানুষজন, তাদের খুব নিকৃষ্টভাবে তাদের বেঁচে থাকাটা কনফার্ম করে তাদেরকে ওই পুঁজির কাছে দিয়ে দেওয়া, যে একেবারে ন্যূনতম পয়সা দিয়ে সেই পুঁজির শ্রমিক হবেন এরা, ন্যূনতম। তাই তো এরকম একটা রয়েছে। ন্যূনতম থাকবে না। গোটা গোটা দেশ জুড়ে এখন যে অবস্থা রয়েছে, গরিব মানুষ, সাধারণ মানুষ এই মুহূর্তে দ্বিতীয় শ্রেণীর নাগরিক হয়ে গেছে। না না, আমরা বলতে পারি ওয়ার্ল্ড হাঙ্গার ইন্ডেক্সে ভারতের স্থান পাকিস্তানের থেকেও নেমে গেছে। 111। ওয়ার্ল্ড হ্যাপিনেস ইন্ডেক্সে আমরা অনেক নিচের স্থানে আছি। এবং গত 15 বছর ধরে শ্রম সম্মেলন, জাতীয় শ্রম সম্মেলন করানোর সামান্যতম প্রচেষ্টা আজকের এই সরকার করেনি। যাই হোক, আমরা বিশ্বনাথের কাছে আলোচনায় আছি, খুব ইন্টারেস্টিং একটা আলোচনায় রয়েছি। আমরা এবারে একটু 70 দশকের দিকে যাব। 2024-এ দাঁড়িয়ে যখন আপনি ভয়ঙ্করভাবে আজকে ফ্যাসিবাদকে রক্ষার জন্য সংসদীয় সংগ্রামের কোনো একটা অংশের সাথে জড়িত হচ্ছেন, সেই জায়গায় দাঁড়িয়ে চারু মজুমদারকে আপনি কিভাবে আজকে আবিষ্কার করেন? 2024-এ বিশ্বনাথ চক্রবর্তী চারু মজুমদারকে কিভাবে আবিষ্কার করেন? দেখুন, একটা পরিষ্কার কথা আমি আগেই বলে নিলাম, যে কমিউনিস্ট পার্টি, বিপ্লবী ধারা, এগুলো যদি আজকে বজায় থাকতো, আমাদের ভাবতে হতো না কিছুই। পৃথিবী তাই বলছে, ইতিহাস আজকে নেই। যা নেই তার জন্য হাউতাস করার কিছু না, আমাদের বাঁচতে হবে। যেখানে মানে নাগরিকত্ব থ্রেটের সামনে, এবং হিন্দু মুসলমান কোনো ব্যাপার না, ওই 19 লক্ষ কতজনের মধ্যে 12 লক্ষই হিন্দু, 58,000 ব্রাহ্মণ। সুতরাং ওইসব গল্প দিয়ে কিছু হচ্ছে না। এবং বাংলার ক্ষেত্রে ওদের যেটা টার্গেট, যেটা আমরা শুনেছি, এই যে সিএ তে 31,713 জন বাদ দিয়ে বাকি সব পড়ে যাবে। হ্যাঁ, পড়বে। এবং এনআরসিতে পড়বে সেই সংখ্যাটা অনেক বেশি, হ্যাঁ। বিশাল। 8 কোটির 7 কোটির মতো বাংলায় আলটিমেটলি যাবে। 2 কোটি বলছে, 7 কোটি জানবে। আমি একটা ছোট্ট কথা ভাবতে বলবো, বাংলার ক্ষেত্রে বিশেষ করে ভাবতে বলবো। 2019 সালে নির্বাচনে জয়ের পর অমিত শাহ একটা কথা বলেছিলেন, এটা অনেকেই ভুলে গেছে। যে বাংলা যতক্ষণ না জিতছি ততক্ষণ। কথাটা খুব 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 সিগনিফিকেন্ট। কথাটা বলেছিল এইভাবে, যে ভারতবর্ষে 300-র উপর আসন পেয়ে আমরা যতটা না খুশি হয়েছি, বাংলায় 18টা আসন পেয়ে তার থেকেও বেশি খুশি হয়েছি। মানে ওদের লক্ষ্যটা কোন জায়গায়, এই বাংলা, বাঙালি, ভয়, লক্ষ্য সবকিছু ওই জায়গাটায়।
না, এখানে এখানে একটা কথা, ধরুন অমিত শাহ যে যাত্রাটা 2019-এ শুরু করেছিল, গৌরব যাত্রা, নকশালবাড়ি থেকে শুরু হয়েছিল, ফলে 2024-এ আপনি চারু মজুমদারকে কিভাবে আবিষ্কার করেন? দেখুন আজকে তিনি যদি আজকে বেঁচে থাকতেন আজকের পরিস্থিতি বিচারে তিনি এই দায়িত্বই নিতেন। এটা মাও সেতুংয়ের চীন করেছে, স্টালিনের রাশিয়া করেছে। বিশ্বে যখন এরকম সংকট এসছে তার একটা অবস্থান দিতে হয়, কারণ নিরপেক্ষতার কোনো জায়গা নেই। তাহলে তাহলে কি পক্ষাবলম্বনের প্রশ্ন। সেদিন সংসদীয় না, গণতন্ত্র সংসদীয় গণতন্ত্রের সঙ্গে তো ঐক্যবদ্ধ হওয়ার প্রশ্ন নেই। কোথায় আমি সংসদীয় গণতন্ত্র করছি? এটা ইস্যু, এই লড়াইটা আছে, এই লড়াইটা ফ্যাসিস্ট বিজেপি হটাও, এই লড়াইটায় ভারতবাসীকে বাঁচাও, আমার বাংলাকে ভারতবর্ষকে বাঁচাতে হবে। না, এই লড়াই ঐক্য আমাদের, কিন্তু এটা কিন্তু এই নয় যে সার্বিক তাদের সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে গেছে, ঐক্যমত্ত হয়ে গেছি যে সংসদীয় ব্যবস্থায় অংশগ্রহণ করে না, আমার ধারাবাহিকভাবে। একটা কথা তুমি ফ্যাসিজম এখনো ওর শেষ পর্যন্ত গণতন্ত্র মানে না, মানবেও না। তো এখনো জানি না এই নির্বাচন শেষ করতে দেবে কিনা, সেও সংশয় আছে। শেষ পর্যন্ত একটা বড় ঘটনা ঘটিয়ে ফুটিয়ে দিয়ে এমার্জেন্সি সুপার এমার্জেন্সি ঘোষণা করে রাষ্ট্রপতি করেও ফেলতে পারে। তো যাই হোক, এই যতক্ষণ সে আছে, বলছি না ওদের অবস্থান ঠিক করবে আমরা কিভাবে প্রতিনিধিগুলো করবো, আমাদের কি করতে হবে। তো এখনো যেহেতু সংসদীয় ব্যবস্থার মধ্যে দিয়ে লড়াইটা চলছে। কিন্তু যেহেতু নির্বাচন কমিশন তৈরি হয়েছে একেবারেই শাসক দলের, কেন্দ্রীয় শাসক দলের মনোনীত 3 জন, হুম, হ্যাঁ, আমাদের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির ভূমিকা নেই, আর সরিয়ে দেওয়া হয়েছে, সরিয়ে দেওয়া হয়েছে, এবং আইন করে 3 জনের 1 জন বিরোধী দলনেতা, কিন্তু 2 জন যা বলবে তাই তো হবে। এমনকি তাকেও যে ফর্দ দেওয়া হয়েছিল সেটাও দেওয়া হয়েছে সকালবেলা, তাতেও অনেক রহস্য রয়েছে। তো ফলে যেখানে ইভিএম ঠিক নেই, যে যন্ত্রে আমরা ভোট দিচ্ছি সেটা ঠিক নেই, নির্বাচন কমিশন ঠিক নেই, সেখানে তুমি কি করে প্রত্যাশা করছো যে আহ, আমরা ভোটের মাধ্যমেই ফ্যাসিস্ট শক্তিকে প্রশ্নটার আগে উত্তরটা হয়ে গেছে, বলা হয়ে গেছে, বিতাড়িত করব? বলা হয়ে গেছে। এই সে যতক্ষণ পর্যন্ত এই ভূমিকায় আছে, নির্বাচনের মধ্যে আছে, 5টা ফেজ তো হয়ে গেছে আর 2টো বাকি আছে, যতক্ষণ আমাদের সেই ভূমিকাই পাল্টালো করতে হবে। তার মানে এই না যে আমি সংসদীয় ব্যবস্থা অংশগ্রহণ করলাম, এটা এই ইস্যুতে বিজেপিকে তাড়াবার জন্য আর এখানে কোনো বিকল্প নেই। এবার আমরা একটু আর যেটা হয়েছে, তুমি যেটা বাংলার কথা বলছিলে, অমিত শাহ বলেছেন, সেটার কারণ হলো যে একটা 500 বছরের, সেই চৈতন্যদেব থেকে 500 বছরের যে বাংলার সংস্কৃতি, যে রাজনীতি চেতনা, যে মেধা, যে সৃজন ক্ষমতা, মানে ভারত এবং স্বাধীনতা সংগ্রামে যে অংশগ্রহণ, এটাকে আরো বড় করে রাখো। হ্যাঁ, এবং সেখানে এমনকি বিপ্লবী কর্মকাণ্ডেও, নকশালবাড়ি আন্দোলন বা অন্য কর্মকাণ্ডেও আগের কথা, যে বাঙালির বা বাংলার মানুষের যে ভূমিকা এত উজ্জ্বল, সেই জায়গা থেকেই ফ্যাসিস্টদেরও মনে হচ্ছে যে বাংলাকে যদি আমি আমার করায়ত্ত না করতে পারি, আমার মতো করে গ্রাস করতে না পারি, ধ্বংস করতে না পারি সেই ভালোত্বকে, তাহলে আমার জেতা হলো না, তাই তো? ভালো তো বড় মিষ্টি কথা হয়ে গেল। মিষ্টি, অত মিষ্টি ব্যাপারটা নয়। বাংলার বীর বীর সন্তানদের প্রসব করেছে, বাংলা রুখতে জানে, চোখে চোখ রেখে ব্রিটিশদের জবাব দিয়েছিল। এই বাংলাকে না দখল করলে পরে ভারত ভারত বাংলারা বিকল্প পলিটিক্সের এজেন্ডা তৈরি করে, যেটা একদম প্রথম থেকে তৈরি করেছিল বাংলা। প্রতিরোধের হ্যাঁ, কষ্ট করে বললে প্রতিরোধের নতুন শিলালিপি লিখতে পারবে। হ্যাঁ, এবার এইটা করা হয়। প্রতিরোধের সেই শিলালিপির জায়গা থেকে আমি বলছি, এবারের নির্বাচনে আমরা দেখছি বিহারে বামপন্থীদের, যারা নকশালপন্থী রয়েছে, তারাই কিন্তু মূলত liberation। লিবারেশন, তারাই কিন্তু একভাবে এই ইন্ডিয়া জোটের ভিত্তিপ্রস্তরটা স্থাপন করে আপনার মহাগঠবন্ধনের মধ্যে দিয়ে। এবং চারু মজুমদার তার শেষ লেখায় বলেছিলেন যে জনগণের স্বার্থে, জনগণের স্বার্থই পার্টির স্বার্থ, সেখানে কিন্তু তিনি ফ্যাসিবাদ বিরোধী একটা মহাজোটের কনসেপ্টটাও এনেছিলেন, যেটা বলেছেন এটা অন্য পরিস্থিতি তৈরি হবে, তার জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে, ইত্যাদি ইত্যাদি। তাহলে কি আজকে আবার 2024-এ অন্য এক ভিন্ন পরিস্থিতিতে চারু মজুমদার আবার প্রাসঙ্গিক হয়ে যারা উঠছেন? একসময় আমাদের বিরোধিতা করেছেন, আমাদের কুৎসিতভাবে আক্রমণ করেছেন, তাদের সঙ্গে ঐক্যবদ্ধ হওয়ার জন্য হৃদয়ের প্রসারতা রাখতে হবে। হৃদয়ের প্রসারতা কমিউনিস্টের বড় গুণ, এটি চার মধ্যে লেখার মূল কথা। কিন্তু একটা কথা এখানে আছে, পড়ুন প্লিজ। হ্যাঁ, তো কথাটা হচ্ছে তার, কিন্তু আমরা যদি এভাবে দেখি, আমি তো বলছি, আবার বলছি যে আমি কমিউনিস্ট পার্টি বা কোনো কমিউনিস্ট পার্টি আছে এটা বিশ্বাস করি না, মতাদর্শ আছে। আর চারুমজুমদারের প্রতি শ্রদ্ধা ভক্তি তো একদম আছেই, কোনো সন্দেহ নেই। তো আজকের স্তরে দাঁড়িয়ে আর কোনো বিকল্প নেই এটা ছাড়া। আর এটাকে মানার মধ্যে দিয়ে আসলে মার্ক্সবাদকেই
আমার মনে করেন একটা বাড়ান। সুজয়দার প্রতি প্রশ্ন আছে, যেহেতু সুজয়দা শিল্প সাহিত্য ইত্যাদির সাথে মানে সিনেমা ইত্যাদির সাথে জড়িত রয়েছে, সন্দেশের সম্পাদক ছিল সুজয়দা। আমরা দেখেছি এই ভোটের আগে আগে সংঘ পরিবারের তরফ থেকে সরি বিজেপির আনঅফিসিয়াল ম্যানিফেস্টো এই ছবিগুলোকে বলা হচ্ছে, অনেক ধরনের ছবি রিলিজ হয়েছিল, যেমন অটল বিহারী বাজপেয়ীকে নিয়ে একটা ছবি রিলিজ হয়েছিল, তারপর কাশ্মীর ফাইলসের মতো একটা ছবি রিলিজ হয়েছিল বস্তার, যেখানে জেএনইউ এর ছেলেদের গুলি করে মারার কথা বলেছে, জাহাঙ্গীর ইউনিভার্সিটি বলে একটা ছবি রিলিজ হয়েছিল, এবং প্রত্যেক কটা ছবিকে জনগণ রিজেক্ট করে দিয়েছে। এটা কি ভারতবর্ষের যে সিনে পলিটিক্সের ক্ষেত্রেও তুমি কি কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছ যে ভারতবর্ষ আসলে ফাঁসিবাদের যে চিন্তাগত ডক্ট্রিন, যে সাংস্কৃতিক ডক্ট্রিন, সেটাকেও রিজেক্ট করছে? না, ছবি যদি ছবির মতো না হয়, অর্থাৎ যোগ্য মানুষ ঠিক বিষয়টাকে ধরে যদি একটা ছবি বানান, যেভাবে হীরক রাজার দেশে বানানো হয়েছিল। এখন অনেকে বলছে হীরক রানীর দেশ মতো না। না, ওগুলো তো কথার কথা, ওগুলো তার অনেকে কোনো নেই, তার অনেকে কোনো কথাটা যে গুরুত্ব আসছে নেই। না, এটা একদম বাজারি কথা। না, কিছু সত্যজিৎ লোকের রায়ের কাছে। শান্তিনিকেতনের বন্ধু ইন্দিরা গান্ধী, কিন্তু সেই ইন্দিরা গান্ধীর এমার্জেন্সির ওই বিরুদ্ধে সত্যজিৎ রায় চিত্রনাট্য লিখলেন, ছবি বানালেন, তার সেই ছবি মধ্যে যে আটকেও রাখলো। সততা রয়েছে, তার মধ্যে যে একটা প্রতিরোধ এর চেষ্টা রয়েছে, সেই জন্য এত বছর পরেও, 40 বছর পরেও হীরক রাজার দেশে ছবি প্রাসঙ্গিক। কিন্তু আমি যদি মিথ্যের উপর আশ্রয় করে, মিথ্যেকে ঘিরে একটা কিছু অপটু কিছু বানাই, যারা বানাচ্ছেন তারাও তো আর্টিস্ট নন, শিল্পী নন, ফলে তারা তারা যন্ত্রী। ফলে যে বিষয়টা নিচ্ছি সেটা মিথ্যে, আমার মতলব আছে, আমার সততা নেই, এবং বানাচ্ছেন কি বলবো যন্ত্রীরা, শিল্পীরা না, আর্টিস্টরা নয়। ফলে সেই ছবি কি করে মানুষের ভালো লাগবে? আমি একটাও দেখিনি, কিন্তু যেটা বললে সেটাই, কোনো ছবি এই যে বিজেপির পক্ষে, আরএসএস এর পক্ষে, নরেন্দ্র মোদীর পক্ষে যে ছবিগুলো বানানো হয়েছে, সবকটা ছবি মানুষ প্রত্যাখ্যান করেছে, চলেনি। ঠিক এই কারণেই এখানে একটা প্রশ্ন আপনাকে রাখি, আপনি বর্ষিয়ান ভাবে আন্দোলনের কাছে যুক্ত বলে, একটা নির্বাচনে একটা কমিউনিস্ট পার্টি হারলো, যারা নিজেদের কমিউনিস্ট পার্টি বলে দাবি করে, তার র্যাঙ্ক অ্যান্ড ফাইলস বিজেপি হতে শুরু করলো কেন? আর দুই, মমতার সরকারের কি অত্যাচারের ফলে যে সাধারণ জনগণের একটা অংশ বিজেপির দিকে চলে গেল, যে এমন অত্যাচার গ্রাম বাংলায় হলো যার ফলে একটা অংশ চলে গেল, এই দুটোকে আপনি কিভাবে আমি দেখছেন? এইভাবে ব্যাপারগুলো দেখছি না ভাই, এগুলো অনেক প্রচার হয়েছে, আহ, অনেক প্রচার হয়েছে। আমিও তো গ্রাম বাংলা না, ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত চষে বেড়াচ্ছি আমার এই বয়সে। আমি একদম টিপির ভাত টিপার টেপার টেপার মতো করে দেখি আর কি। এখনো বাংলায় মেয়েরা রাত্রি 11টার সময় বাড়ি ফিরে হাসতে হাসতে ভয় পায় না। গ্রামের দিকেও তাই, মফস্বলও তাই। এটা ভাবা যেত না, বামফ্রন্ট আমলে বলছি ভাবা যেত না। না, বামফ্রন্টে অনেক কিছু ঘটেছে, ঘটতো, সেগুলো প্রকাশ পেত না। তখন এই সোশ্যাল মিডিয়ার যুগ ছিল না, বা ইলেকট্রনিক্স মূল মিডিয়ার যুগ ছিল মিডিয়ারও না, অনেক এত কিছু রমরমা ছিল না, এই এই আমলে চ্যানেল এই ছিল। আমলে একটা দেখাও তো, ওই ইয়ের মতো, ওই দেওয়ানের মানে যেটা ইয়ের বানতলা যে ঘটনাটা ঘটেছিল, আরো নৃশংসতা বা অত্যাচারগুলো যে হয়েছে, একটা ঘটনা এই আমলের মধ্যে এগুলো নেই। দুর্নীতি দুর্নীতি যেগুলো বলা হচ্ছে, অনেক বড় বড় কথা, অনেক বড় বড় দুর্নীতি, যারা বলছে তারা দেশটা বিক্রি, রাফাল ফাইল পুরো খেয়ে নেয়। না, যেটা হয়েছে দেবাশিস, না না, যে বলতে দাও, একটা বলতে একটা দাও। কথা আমি খালি বুঝে দিচ্ছি, সেটা হলো যে 19 এবং 21-এ আমরা দেখেছি এই যে বিজেপির ভোট বাড়লো, সেটা কিন্তু ওই সিপিএম সিপিআই আরএসপির ভোট গিয়ে বিজেপিতে হাজির একদমই হলো, তাই। তৃণমূলের ভোট কমেনি, কিন্তু বেড়েছে। আমাকে যদি বলতে বলা, খুব কষ্ট করে এই কথাটা বলবো, ওদের যে ভূমিকাটা ওরা পালন করছে ইন্ডিয়া জোটের নাম করে, জোট ভাঙার চেষ্টা করেছে। হ্যাঁ, যখন আসন সমঝোতা নিয়ে তৃণমূলের সাথে কথা চলছে কংগ্রেসের, তখন এই যে সীতারাম ইয়েচুরির অংশগ্রহণ আটকে দেওয়া, হ্যাঁ, লিখে দেওয়া, এটা এরকম হবে না, এই যে ব্যাপারটা, অনেক কাহিনী আছে। আসলে এরা 34 বছরে যদি 34,000টা ইডি লেগে যায়, একটা ইডি লাগেনি তো পশ্চিমবঙ্গে, বা কোথাও লাগেনি ওদের পেছনে। কিন্তু কত বড় বড় ঘটনা আছে, বাড়িটা ফাইল পুড়িয়ে দিতে পারে রাইটার্সে। তো কাহিনীগুলো তো আমরা জানি, ভুলে যাচ্ছি না, বিশাল বিশাল কাহিনী। তো এইগুলো একটা আছে। দুই হচ্ছে, এই যে এই বাংলার যে কংগ্রেসই, ওর তো সোমেনের সঙ্গে গিয়ে বুদ্ধদেবের কাছে 26টা জেনুইন ব্যাপার ট্যাপার কিন্তু আবার সিদ্ধার্থ শঙ্কর রায়, যিনি হয়তোবা আজকে থাকলে, যে কোনো সভ্য দেশে থাকলে তার বিরুদ্ধে হয়তো একটা ইনকুইজিশন হতো, তার সঙ্গে তো মমতা বন্দ্যোপাধ্যায়ের খুব গভীর সম্পর্ক। আজকের ব্যাপারটা কিন্তু আমি এগুলো সব না, বলছি। না, আমি একটা কথা আমাকে বলি, বলতে দাও, বিশ্বনাথদা আমাকে বলতে চাইছেন যে অতীত রয়েছে,
সেটা নিয়ে চর্চা হবে, না, না, কিন্তু আজকের পরিস্থিতি আলাদা। অতীশন রন্তিদেব, আমি একটু রন্তিদেব সেনগুপ্ত। বিজেপি করতো। হ্যাঁ, আচ্ছা, পার্থ বন্দ্যোপাধ্যায় আমাদের কাছে সাংবাদিকের কাছে উস্কে 40 দেওয়া। বছর বিজেপি করেছে, হ্যাঁ, আরএসএস করেছে না। এই মানুষগুলো আজকে পুরো হৃদয় থেকে ঝাঁপিয়ে পড়েছে এই জায়গায়। এখন এর মানে কি এ লোকগুলো ধান্দাবাজ না? ওরা যেটা করেছিল সেটা সততার সঙ্গে ভেবেছিল, ওরা যেভাবে ব্যাখ্যা করতো সেটা সত্যি না, বড় সততার দরকার। সাথে বিজেপি করা যায়? ওরা ভেবেছি। বিজেপি না, আরএসএস এর যে এইটাই তো সততার সাথে আরএসএস করা যায় কি? আরএসএস বলছি, এটা একটা সাংবাদিক এক সময় রন্তিদা, আমি কারোর নাম নেব না। বলতে দিই কথাটা। হ্যাঁ। আজকের যে আরএসএস কে দেখতে পাওয়া যাচ্ছে, বহু সৎ মানুষ, বহু, ওর যে বাবা শিক্ষাবিদ এবং অসম্ভব পপুলার মানুষ ছিলেন, কে, কার বাবা? পার্থর বাবা, আচ্ছা, এরকম মানুষজন যারা আরএসএস সেই রূপটা তখন তো তারা প্রকাশ করেনি, তাদের অন্য মানব সেবা, জনসেবা, সততা, এইগুলো সামনে আনছে। ওদের তো অনেক দিনের আস্তে 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 কিন্তু ততদিনে উই অ্যান্ড আওয়ার নেশন রিডিফাইন্ড বইটা লেখা হয়ে গেছে। হয়েছে। কিন্তু এই যে ভয়ঙ্কর রূপ, আগ্রাসী রূপ, এটা তো দেখতে পাইনি, অনেকেই সেখানে ভুল করেছে। যখন কি চিনতে পেরেছে তখন তুমি কেন ফিরে গেলে প্রশ্ন করা যাবে না। হাতটা ধরতে হবে। এমনকি এই যুদ্ধে দোদুল্যমান ক্ষণস্থায়ী মৃত্যুকে আমার ঐক্যবদ্ধ করতে হবে যদি জিততে হয়। দোদুল্যমান ক্ষণস্থায়ী মৃত্যুকে তো মৃত্যু হয়েই এসছে সঙ্গে, এবং গলা খুলে বলছে নিজের অপদার্থতায় বলছে, আর কি করতে হবে সেটা বলছে। এইখানে সতর্ক, আমাদের থেকে বেশি বলতে পারছে না। এই ঘটনাগুলো ঘটবে। আর এই যে প্রচার না, বহু সংখ্যক মানুষ বলে যে প্রচারটা করা হয়, ওটা বহু কিছু সংখ্যক মানুষ যারা মূলত সুবিধাবাদী, যারা এই সুবিধা ওই সুবিধা পাচ্ছে না। আপনারা ইন্টারন্যাশনাল ডিবেট করার কথা ভেবেছিলেন কমিউনিস্ট সে আন্দোলন, হয়ে গেছে, সে পাঠ শেষ। ওদের 4 বছর 5 বছর 7 বছর কি ধরে বিষয়ে চলতে ডিবেটটা ছিল? ছিল মতদর্শিক্যালি, মতাদর্শগত ভাবে মানে এক সময় যেভাবে গ্রেট ডিবেট, সেটা তো আজকে অপ্রাসঙ্গিক। হ্যাঁ, সেটা- চীনা কমিউনিস্ট পার্টি বনাম মানে রাশিয়ার কমিউনিস্ট পার্টির যে ডিবেটটা, সেই গ্রেট ডিবেটটা দেশে দেশে 4টে 5টা 6টা 8টা 10টা করে টুকরো হয়ে গিয়ে যে অবস্থা দাঁড়িয়েছিল, তাতে মনে হয়েছিল যে তো 5টা তো মার্চ পাচ্ছে পারে না, একটাকে ডিটেক্ট করতে যদি বাকিরা না করতে, বাকিরাও ঠিক জায়গায় দাঁড়িয়ে নেই। যেটা কে ঠিক বেঠিক তো মেরে ঠিক করা যাবে না, এসব বিতর্কে এসো। বিতর্ক সেই আমার আর বিতর্ক প্রশ্ন document আসছে দিয়ে এগিয়েছিলাম সেইভাবে, কিন্তু করতে গিয়ে দেখেছি কোনোটাই কোনো ঠিক জায়গায় নেই। মানে বসতেই এক রাউন্ড বসার পরে যখন তাদের খণ্ডন হয়ে যাচ্ছে, তারপরে দেখা সাক্ষাৎ করে না। সেই জন্য একটা সময় বুঝলাম যে কাকে নিয়ে চেষ্টা করবো, সরে এসছি। আর গ্রুপ করে একটা পলিটিক্স করা, ওটা এখানে একটা মজার ব্যাপার আমি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দেখেছি। কিছু আমরা সাংবাদিক, আমরা অবশ্যই সবচেয়ে কড়া প্রশ্নগুলো করার চেষ্টা করব। যে পশ্চিমবঙ্গের রাজনীতি দেখেছি যারা এক্স নকশাল, এখন অনেকে দেখছেন আমরা প্রাক্তন নকশাল, এই যে কথাটা আমি আপনি, এটা বলি না। হ্যাঁ, এবার সেই জায়গা থেকে আমরা দেখছি যে তারা নকশাল রাজনীতি থেকে বেরিয়ে আসার পরে হয় সিপিএম নয় তৃণমূলের রাজনীতির সাথে যুক্ত হয়ে যান। আপনার কথা কারোর সাথে যুক্ত হয়নি বাবা। আপনার কথা বলছি না, আমি বলছি এই কেউ ট্রেন্ডটা, হ্যাঁ কেউ এই ট্রেন্ডটা হচ্ছে কি করে? মন্ত্রিসভায় চলে যাচ্ছেন কেউ, বা আইজুল হকের মতো একটা জায়গা পেয়ে যাচ্ছেন, এই জায়গাটা, এই ট্রেন্ডটা হচ্ছে কি করে? এই ট্রেন্ড আমি এটা নিয়ে আমার পক্ষে বলা সম্ভব নয়, এই জন্যই সম্ভব নয়। যদি এই জায়গাতে বলতে পারি যে আমাদের ভিতরে আত্মস্বার্থ, আত্মত্যাগ দুটো দিক থাকে। তো এটার বিরুদ্ধে নিরন্তর লড়াই চলবে। 1-2 বিভক্ত না, দুয়ে মিলে এক না, এক সবসময় 2 বিভক্ত। মায়ের কথা, এই যে এটা লিন ফেয়ার কথা, যাই হোক, ভাইস চেয়ারম্যান ছিল, যাই হোক, সেখানে বিষয়টা হচ্ছে যে আমি জয় করেছি আত্মস্বার্থকে, তার মানে আমার ভিতরে আত্মস্বার্থ ঘুরে আসবে না তা নয়। এই আত্মস্বার্থ নামের আকাঙ্ক্ষার মধ্যে দিয়ে আসতে পারে, ক্ষমতার মোহের মধ্যে দিয়ে আসতে পারে, অর্থপত্ত না, সম্পত্তি না, শুধু কতগুলো ছোট ছোট মোহের মধ্যে দিয়ে আসতে পারে। আমি এমন লোককে জানি, শুধু ওখানে যদি মরে যাই কাল কাগজে উঠবে নাম, সে বলে এক সাংবাদিক চলে গেছে ইয়েতে, আমি বারণ করা সত্ত্বেও, কি বলে, নন্দিকার, আমি আর নামটা করছি না, সে এখন ওই এনআরসি নিয়ে প্রচুর হইচই করে বেড়ে দাঁড়িয়ে হলাম। তো যাই হোক, তুই কেন গেলে বলে, এই কলা গাছের মতো পড়ে যাবে, ও স্বপ্ন দেখেছে ওখানে যদি মরে যাই কাল কাগজে ওঠে, ওই জন্যই সে মরতে গেছে, বুঝতে পারলে? এখন মানুষের মধ্যে নানা রকম ট্রেন্ড আছে। আমি ওই জন্য বললাম না, ওই উপন্যাস দেখে আমি উৎসাহিত হইনি, ওই নাটক দেখে আমি দেখতেও যাইনি সেভাবে। ওই সব জড়িয়ে ফিরে ধরছে, হইচই করছে, তো তুলে নিয়ে গেছে হসপিটাল থেকে। এটার মধ্যে ক্ষতি হয়। মানুষ রূপে জন্মেছে, এখন তো ছাগল আর গরুর রূপে জন্মাবো না, বিবর্তন হয়ে গেছে। কিন্তু মানুষ রূপে জন্মেছে, হিটলারও জন্মেছে, মোদিও জন্মেছে। মানুষ হতে হবে, প্রতিদিন হতে হবে। মৃত্যুর আগে জন্মদিন করি, আর মৃত্যুর আগে ঠিক হবে মানুষ ছিলাম কি। আচ্ছা, এখানে আমাদের যে ফ্যাসিজমটা, সেটা একেবারেই কি মানে হিটলারের ফ্যাসিজমের, জার্মানির ফ্যাসিজমের কি হুবহু হবে। এক্সটেনশন, মানে আপডেট করে নেওয়া? আরো নতুন নতুন
বিষয় আছে, তার সঙ্গে নতুন রূপ আছে, নতুন ধরন থাকছে। তার একটা ভয়াবহতাও বিরাট আছে। হ্যাঁ, বলুন। একদম একেবারেই যে ওই এক কথাই, যে শব্দটা ব্যবহার করে এটাই বলতে চাইছি, এই বিরাটত্বটা অনেক বড়। এটা যদি হয়, এটা আগামী কিছুদিনের মডেল হয়ে থাকবে প্রেসিডেন্টের কাছে। এক্স্যাক্টলি। তখন আর হিটলারকে আমি কেউ আমি অনুসরণ এখানে করবে একটু না। তুমি যদি আমায় অ্যালাউ করো আমি ব্যাপারটা বলি। হিটলার যে সময় ফ্যাসিজম আনছেন সেই সময় ভাইমার রিপাবলিক জুড়ে একটা অদ্ভুত, কি বলবো, একটা হয় বিপ্লবের মতো পরিস্থিতি, মানুষের পেটে খাবার নেই, দাবার নেই, এবং সেই সময় ইহুদিদের হাতে যথেষ্ট পরিমাণে পয়সা আছে। ফলে হিটলার কি করলেন, রুলিং ক্লাসকে না দেখিয়ে বললেন ইহুদিরা সব লুটে খাচ্ছে। আসল বিষয়টা রুলিং ক্লাস খাচ্ছে, উনি বললেন ইহুদিরা সব খাচ্ছে। ফলে হিটলারেরও যে দর্শন ছিল সেখানে কিন্তু বড়লোক শ্রেণীর উপর প্রথম দিকে একটা আক্রমণ ছিল। আর এখানকার যে ফ্যাসিজমটা রয়েছে, এখানে প্রথম বিষয়টা হচ্ছে মুসলিম বিদ্বেষ। ভারতবর্ষের 10 জন শিল্পপতির মধ্যে একজন মুসলিমের নাম তুমি করতে পারবে না। তার মানে কি, এখানে গরিব লোককে টার্গেট করা হচ্ছে। গরিব লোকের বিরুদ্ধে বড়লোক শ্রেণীর যে রাগ রয়েছে, ক্ষোভ রয়েছে, বিক্ষোভ রয়েছে, সেটা এখানে ফ্যাসিজমের ভিত্তি। আর জার্মানিতে ফ্যাসিজমের ভিত্তি অন্য বিষয়টা ছিল, তাই তো? কর্ণী পুঁজি যেভাবে, মানে একদম পরিষ্কার কথাই, একদম গরিব মানুষ, প্রান্তিক মানুষকে মুছে ফেল, একদম। তাদের কৃতদাস বানিয়ে দাও, শেষ করে দাও। হ্যাঁ, হ্যাঁ। এই যে দর্শনটা এটার উপরে দাঁড়িয়ে আছে, তার জন্যই সব কাজটা ঠিক। দেখো না, এই আদানি ফাদানি যে বিকাশ, কোথায় নামই শোনা যেত না কদিন। আমার টাটা বিড়লার তো শুনতাম, সেদিনই তো স্লোগান দিয়েছে সিপিএম যে টাটা বিড়লার করলে ইন্দিরা গান্ধী দলে ইত্যাদি। তো কোথা থেকে আদানি, কোথা থেকে হ্যাঁ, আম্বানি, আস্তে আস্তে আমাদের অনুষ্ঠানটা সে 2 নম্বর পৃথিবীতে একটা চলে কথা যাচ্ছে। মনে পড়লো এই আদানি প্রসঙ্গে। 1 বছর খানেক আগে 81,000 কোটি টাকা সরকারি ব্যাংক আদানিকে ছাড় দিয়েছে। ধার দিল ওই অম্বিকা এবং আরেকটা দুটো সিমেন্ট কোম্পানি কিনে নেওয়ার জন্য। অর্থাৎ সরকারি টাকায় আদানি অন্য দুটো কোম্পানি কিনছে, এবং অচিরেই হয়তো সেই টাকাটা মকুব করে দেওয়া হবে। এরকম তো ঘটছে। 25 লক্ষ কোটি টাকা কর্পোরেটকে ছেড়ে দেওয়া হয়েছে। 13 লক্ষ কোটি টাকা পালিয়ে গেছে নিয়ে, আর হ্যাঁ, 13 লক্ষ কোটি সব টাকা, মিলিয়ে 25 লক্ষ কোটি। আর তোমার ছাড় দেওয়া হয়েছে, সেটাও পরিমাণ অনেকখানি। এবার যেটা নন পারফর্মিং অ্যাসেট হয়ে যেটা ঘুরছে, ফিরে আসছে না, হ্যাঁ, সেটা অনেক কোটি টাকা, অনেক লক্ষ কোটি টাকা। হ্যাঁ, 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 হ্যাঁ। বুঝতে পারলে? আর মানে অনাদায়ী ঋণ এর যেটা। সামগ্রিক পরিমাণ কি, 14 জন মুখ্য প্রধানমন্ত্রী মিলে ভারতবর্ষে 55 লক্ষ কোটি টাকা ঋণ করেছিল, আর এরা 205 লক্ষ কোটিতে নিয়ে চলে গেছে 10 বছর। না, যেটা আমি বিরাট বড় ব্যাপারটা, মন দিয়ে শোনো। হ্যাঁ, 14 জন মিলে এত বছর ধরে ভারতবর্ষে, 14 জন প্রধানমন্ত্রী হ্যাঁ, এত বছর ধরে 55 লক্ষ কোটি টাকা তোলা করেছিল। ধার করেছিল। আর সেই ধারটা ওরা এই 10 বছরের মধ্যে 205 কোটি টাকায় তুলে নিয়ে চলে গেছে। মানে 4 গুণ প্রায় 4। করে না, সেটা আমরা তো দেখতে পাচ্ছি যে আমাদের 50 বছর ধরে রান্নার যে গ্যাস, তার দাম 2014-তে ছিল 412 টাকা। সেটা 5-6 বছরের মধ্যে হয়ে গেল 1200 টাকা। 50 বছরে 400 টাকা, তার 4-5 বছরের মধ্যে সেটা 1200 টাকা। মানে এটা তো পরিকল্পিতই একেবারে। আর তার সঙ্গে তো পৃথিবীর গ্যাস উৎপাদনের এবং তার বাণিজ্যের কোনো সম্পর্কই নেই। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমেছে, আমি সেটা নিয়ে সবাই জানে, আমি সেই অনেক আলোচনা কমেছে। অনেক কমেছে, আমি সেই আলোচনায় যাব না। আমি আরো দুটো প্রশ্ন করে আজকের মতো অনুষ্ঠানটাকে ইতি করব, আগামী দিনে আরো বেশি কথা বলার জন্য। আপনাকে নিয়ে দেবেশ রায় উপন্যাস লিখেছিলেন আপনার জীবনকে নিয়ে, আপনি 2বার জেল ভেঙেছিলেন তো। একবার পুরোপুরি, আরেকবার এটা কি চারু মজুমদারের কথা ইন্সপায়ার্ড হয়ে? না, ওটা আমাদের মতাদর্শই তাই ছিল, তত্ত্ব সমর্পণ নয়। আমি আত্মসমর্পণের কথা বলি, ইন্সপায়ার্ড হয়ে, তার তো একটা জেল ভাগান লাগে। শারীরিক সীমাবদ্ধতার তত্ত্বের মধ্যে, ওই লিউসাওয়াচির তত্ত্বে আটকে থেকো না। তুমি মানুষের স্বার্থে দৃঢ়ভাবে লড়াই করো, ওদের কাছে মাথা নত করো না, মাথা উঁচু করে বেরিয়ে যাও। কিন্তু এর মধ্যে একটা নৈরাজ্যবাদতা আছে। না, এইগুলো অনেকভাবে ব্যাখ্যা করবে। যারা ভয় পেয়েছে, যারা বিপ্লব করতে ভয় পেয়েছে, তার এই শব্দগুলো যুক্ত করেছে। নৈরাজ্যবাদ নেই। এই যে ত্যাগ লাগে, যে চেতনা লাগে, ও চেতনা অনেক উঁচু। নিজের মৃত্যুকে বরণ করে আমার জীবনদানের মধ্যে দিয়ে সাথীরা মুক্ত হয়ে জনগণের মুক্তিযুদ্ধে সামিল হবে। এখানে কোনো নৈরাজ্যের জায়গা নেই। অনেক উঁচু আদর্শ। এগুলো তারাই বলে যারা ওই 2 নম্বরই করে সরকারি মার্কা দিয়ে বসে আছে। তারা এই সমস্ত শব্দগুলো খুব তাড়াতাড়ি জুড়ে দেয়, বা যারা কেটে পড়েছে ময়দান থেকে। এখানে আমি কাউকে ক্ষমা করতে রাজি না। 7টা পাঁজন নেই, প্রমোন প্যারালাইজড, এই অবস্থা একটা মানুষ মুক্তির স্বপ্ন দেখতে না, সে আর নিজে না। আমি তো আমার নিজের ক্ষেত্রেই, আমি যে উঠতে পারবো না বলে আমি নির্দেশ দিয়েছিলাম, কমান্ড করেছিলাম যে শেষটুকু যে বাকি থাকবে 1.5 ফিট, ওটা আমি শুয়ে থাকবো, আমার উপরে তো লোকটা চলে যাবো। আমার কথা ভেবো না। সৌভাগ্য যে আমি বেরিয়ে গেছি,
মনের জোরে যে কোনো বেরোতে পেরেছি। কিন্তু সুশীতল রায়চৌধুরীর তো চারু মজুমদারের অনেক প্রশ্ন ওটা নিয়ে অন্য আলোচনা, মানে বিশাল আলোচনা, ওটা আমি যাচ্ছি না। আচ্ছা, আমি এই জায়গাটাই বলছি, এই নৈরাজ্য ফৈরাজ্য এখানে একদম চলবে না। যেটা ছিল নিখাত খাঁটি ত্যাগ দেশপ্রেমের ওই মাপ তুলনাহীন। আবার এটাও ঘটনা, ওই সুযোগে কতগুলো বেনো জল বিভিন্ন জায়গা থেকে নাম করে ঢুকিয়ে দেওয়া হয়েছিল, তারা এই কর্মকাণ্ডগুলো করবে, কংসাল নাম যাদের হবে, নাম হবে, তারা কিন্তু পার্টির ভিতরকার লোক না। কেউ কেউ ঢুকেছে খুব অল্প, কিন্তু বাইরে থেকে এগুলো বেশি করা হয়েছে। এগুলো একটা অন্য কথা, সেটা অন্য চ্যাপ্টার। শুধু এটা আমি এক কথা শেষ করতে চাইছি পুরো আলোচনাটা। 1 নম্বর, দুর্নীতি ফুর্নীতি এগুলো বলে তৃণমূলের সঙ্গে বিজেপিকে গুলিয়ে দেওয়া, এটাকে আমরা বিশ্বাস করছি না। হ্যাঁ, একটা বিশাল বড় দেশ চুরি, দেশের সমস্ত মানুষকে সর্বনাশ শেষ করে দেওয়া, আর একটা রাজ্যের একটা পার্টি, তার মধ্যে কিছু ত্রুটি বিচ্ছিন্ন সবার মধ্যে আছে। এত বড় সংসদীয় ব্যবস্থায় যারা থাকে, উন্নয়নের প্রক্রিয়ার মধ্যে একটু এদিক ওদিক থাকেই। সেটা হয়েছে যে বাড়িয়ে ফুলিয়ে পরে বিচার ব্যবস্থা, যেটা দেখছি যেভাবে প্রচার করা হচ্ছে, মিডিয়া যেভাবে প্রচার করছে, পরে যখন পেশ করা হচ্ছে খাঁটি জিনিসটা, তখন শূন্য একটুখানি কুটির জগন্নাথ, তার আগে নাম ঠাম বদনা ফদনা হয়ে গেল। আর এই কাজটা অপর থেকে করা হচ্ছে। আর এটার সঙ্গে অদ্ভুত ব্যাপার, ফ্যাসিস্টদের এই কণ্ঠস্বরের সঙ্গে মিলে যাচ্ছে সকল রাজ্যের বামেদের কণ্ঠস্বর এবং সকল রাজ্যের কংগ্রেসের নেতার কণ্ঠস্বর, একদম একাকার। কিন্তু এ রাজ্যে বাম বা কংগ্রেস সবার আগে বলছে বিজেপি হটাও দেশ বাঁচাও, তারপর বলছে রাজ্যে তৃণমূল হটাও দেশ বাঁচাও। না, বিজেপি একটু হটাওয়ের প্রশ্নে তো কোনো কম্প্রোমাইজ ওদের নেই। তো কেন্দ্রীয় কমিটিতে বসে বললে এটা আমাদের ভুল কল ছিল, দুটো সমান সত্য বলে আমরা ভুল করি, তারপরে আবার ক্রিটিক করে যাচ্ছে। আসলে সমস্যাটা অন্য জায়গায়। অন্য জায়গায় ওকে সন্তুষ্ট না করতে পারলে আমাদের পিছনে এটা করে 5টা করে 10টা করে ইডিসিবি লাগিয়ে দিলে সেটা আবার বৃথা যাবে না কোনো আমাদের, কারণ এই 34 বছর আবার এখানে একটা আমি আলোচনাটা শেষ করব, তার আগে জিজ্ঞেস করি, এই দেবেশ রায়ের যে উপন্যাস আপনাকে নিয়ে লিখলেন, বা সুমন নাটক, সুমন ভট্টাচার্য যে নাটক, সুমন মুখোপাধ্যায় যে নাটকটা করলেন, আপনার কেমন লেগেছে উপন্যাস এবং আমি শোনো, আমি পরিষ্কার বলি, আমি একদম ভিতরের কথা দেবিতাকে বলেছিলাম যে আমি আমার নিজেকে কোথাও কেউ দেখবে না, কোনো ইন্টারভিউ আমি নিজে দিয়েছি। শুধু একটাই হয়েছে, টেলিগ্রাফে একটা পেজ ছিল, লুক পেজ, একটা ছিল ফিদেল কাস্ত্রোকে নিয়ে, আর একটা পাতা ছিল আমাকে নিয়ে। সেটা শর্ত কি ছিল? বন্দি মুক্তি শর্ত। ওইটা যদি প্রধান রূপে রাখতে পারো, চাহিদার ডিমান্ডগুলো, 800 জন কৃষকের মুক্তির দাবি, ওটা যদি লিখতে পারো, তাহলে সে মেয়েটা 4 দিন ধরে এসে বসে থাকতো সিটিতে, আমাকে খুঁজতো, আমার চিনতো না, ঘুরে চলে যেত, আমি বাড়িতে থাকতাম না, একদিন ধরেছিল। কিন্তু এখানে একটা প্রশ্ন রয়েছে, আপনি তো চাইবেন সমস্ত মাধ্যমেই আপনার কথা না যাক। না 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 না, সেটা অন্য কথা, কিন্তু মাধ্যম, আমার কথা মাধ্যম ক্যারি করবে আমি বিশ্বাস করি না। পূজা মাধ্যম, ওই যে যেটা টেলিগ্রাফকে শর্ত দিয়েছিলাম না, তুমি কি বলতে চাইছো যে তোমার ভাবনা, তোমার আদর্শ, তোমার স্বপ্ন, এইগুলো প্রচারিত হোক? আমি ততটা নাই, কিন্তু এখানে যে এই দেবেশ রায় উপন্যাসটা লিখে ফেললেন, যে সেটা তোমার পছন্দ হোক বা না হোক, মানুষ গ্রহণ করেছে, অত্যন্ত সম্মান পেয়েছে উপন্যাসটা, সেটা থেকে সুমন মুখোপাধ্যায় থিয়েটার করলেন, সিনেমা করার কথা বলেছিল, সিনেমার কথা করার কথা ভেবেছিল না। এর থেকে কিন্তু মানে তোমার ভাবনা স্বপ্ন তো খানিকটা হলেও প্রচারিত হলো মানুষের কাছে। চাই না, আমি এভাবে চাই না। এটা তোমার বলে নয়, তোমাদের তো, বলতে তুমি তো তোমার নও, তোমাদের। মানুষের ভালো লাগা মন্দ লাগা দুভাবে হতে পারে, হ্যাঁ। যে যেভাবে ভালো লাগতে চায়। দেখো, বিশ্ব দৃষ্টিভঙ্গি আর দেখা দুটোর মধ্যে কিন্তু মানে বিশ্ব দৃষ্টি একটা আলাদা জায়গায়। দেবেশা তো সিপিআই বিশ্বাস করে সময় অসময়ের বৃত্তান্ত কেন লিখলেন তিনি? তিনি ব্যক্তিকে হিরো বানিয়েছেন। ব্যক্তিকে হিরো বানালে বিষয়টা যদি জিরো করতে, তার ব্যক্তিকেও পরে জিরো করতে হয়। ব্যক্তিকে কি করলেন এটা আমার কাছে বড় কথা নয়, বিষয়টাকে তিনি কিভাবে দেখলেন সেটা কেমন? সেটা কখনোই সময়কে ধরতে পারেনি। সময় অসময়ের বৃত্তান্ত বলছেন, ওটা অসময় ছিল। আচ্ছা, কথাটা বুঝতে পারছো? আমার বক্তব্যটা এখানে, সেখানে আমি আগ্রহী নই। আমি, তুমি যদি জিজ্ঞেস করো আমি বইটা 700 পাতা না কত পাতার বই, আমি শুধু নাম দেখেছি কয়েক হাজারবার বিশ্বনাথ বিশ্বনাথ, আর অমরেন্দ্র কেউ দাদাকে কামাখ্যা বলে কি একটা করেছে, ব্যাংক কর্মচারী, যাই হোক। তবে নিয়ে আমাদের বিতর্ক চলেছে ওর পত্রিকাতে এইসব সব। এনিওয়ে, আমি একটু খুশি হইনি। আমি বলেছি আমি বলে আপনার যদি তথ্যের বিকৃতি থাকে, তথ্য ঠিক করে দেয়, তো তথ্য যদি গোলযোগ থাকে সেটা আমি পারবো না। সুতরাং আমি আগ্রহী নয়। সুমন্ত অনেকদিন চেষ্টা করেছে, শেষে তোমার ইয়েকে পাঠিয়েছে, ওই উষা গাঙ্গুলি, তারপরে তোমার রুদ্রপ্রসাদ, এরা গিয়ে আমার হসপিটালে কিডন্যাপ করে নিয়েছে, প্রায় এমএসবিপি বলে ফলে গাড়ির মতো করে নিয়েছে। তারপরে সেই হইচই ব্যাপার, যা জীবন্ত একটা চরিত্রকে দেখি আমি একটুও না, মানে আমি বলছি তো বিন্দু, আমার বারবার হচ্ছে আমার ক্ষতি হচ্ছে। লোক, নিজের নামের আকাঙ্ক্ষা, আনন্দ পাওয়া, আমি কিচ্ছু করিনি, মানুষ হওয়ার চেষ্টা করছি। আমার ঋণ আছে বলা পর্যন্ত সমাজের কাছে, এই ঋণ শোধের চেষ্টা পথ হাঁটছি, মানুষ হওয়ার চেষ্টা করছি। এখানে আমি বিশেষ কিছু করছি না, এই লড়াই নিজের সঙ্গে করতে আজও করছি বলে টিকে আছি।
আজও করছি বলে ওই 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 বাড়িতে বাবা হয়ে মানে বড় কিছু হয়ে বসে নেই, আর এই জীবনযাপন করছি। এই দেখো না, এসি নেই, সাধারণ যে একটা গাড়ি চড়ি না, কোমর নেই, হাঁটু নেই, কিছুই তো নেই, 7টা বাজে লাং নেই, কিছুই নেই, চলতে নড়তে পারি না, তবু চলছি, তবু চলছি। হ্যাঁ, ওই এখানে আপনার ডেডিকেশনকে তো অসম্মান এটা করার আমার বিশেষ কিছু নেই, এটা আমার ধৃষ্টতা আমাদের কারণ নেই, কিন্তু ভবিষ্যৎ আবার কিন্তু রাজনীতিতে পলিটিক্যাল সাবজেক্টে আমাদের যুক্তির গভীরে যেতে হয়। সেই জায়গা থেকে বলছি একটা অন্য প্রশ্ন। অমিত শাহ বলছেন এখানে যদি বাই চান্স 35টা আসন বিজেপি, 30টা আসন বিজেপি পেয়ে যায়, যেটা পাওয়ার সম্ভাবনাই নেই, তাহলে কি নাকি তৃণমূল গভর্নমেন্টটা পড়ে যাবে। তার মানে কি তৃণমূলেরা বহু লোক ভেতরে ভেতরে বিজেপি হয়ে আছে, যেটা আমরা ওসব গল্প কথা ছেড়ে দাও, ওসব অনেক কথা হয়েছে, ওরা অনেকবার অনেক 400 200 600 বলেছে, ওরা কাঁপছে। এই বাংলা না, শুধু ভারতবর্ষ ওদের রিজেক্ট করেছে। সাধারণ এই নির্বাচন যেভাবে চলছে তাতে, তাই জন্য এই 6% 11 দিন পরে বাড়াতে হচ্ছে, যেটা নিয়ে আমরা চেপে ধরছি। আবার 30 তারিখে ধরা হবে, দরকার এটা নিয়ে দেশব্যাপী আওয়াজ উঠতে পারে। ওরা খুবই খারাপ অবস্থায়, 200 আসনও পেরোবে কিনা এটা নিয়ে চিন্তা। আর বাংলার ক্ষেত্রে এটা লিখে নিন, এই নির্বাচনে ফলাফলে 32 থেকে 35 বা 36 তৃণমূল, কংগ্রেস একটা অথবা দুটো, খুব বেশি হলে সিপিএম একটাও নয়, আর আর বিজেপি বিজেপি 10-এর তলায়। আমি যদি বলি 30-এর উপরে তৃণমূল, আর 10-এর তলায় বিজেপি, আর কংগ্রেস 1-2-এর মধ্যে, আর বাকিরা কোনো পিকচারে নেই। সেই জন্য অনেকে বলছে, তো এই যে বলছে কথাটা না, অনেকে যারা বলছে তারাই 2, 5, 10 জন 20 জন সুবিধাভোগী মানুষজন, ওরা রাস্তায় ঘাটে ট্রেনে বাসে ছড়াতে পারে খুব বেশি। সে ওখানে গিয়ে ধর্ণা করে, যখন দেশ বিপন্ন তখন বেতন বাড়াও আর এই ডিএ বাড়াও, এটাই। আরে তো 2 দিন পরে তো চাকরি থাকবে না। ওই সিএ তে লোকগুলোকে দিয়ে কন্ট্রাক্টে বসিয়ে, তোমার যদি দেশেই নয়, তোমার বাড়ি ঘর অ্যাকাউন্ট ফ্যাকাউন্ট কিচ্ছু নেই, তোমার চাকরি কিসে, যাও ধোকো জেলে। এইটা বুঝেনি ওরা এখনো পর্যন্ত। ফলে আমরা একটা অসম্ভব আগ্নেয় কথামালার ভেতর দিয়ে গেলাম। এবার আজ শেষ জিজ্ঞাসা আজকের মতো, যে সময় আপনাকে পুলিশ খুঁজছিল, আপনার নাম অ্যানাউন্স হচ্ছে, আর আপনি একটা ম্যাটারের মধ্যে বসে রয়েছেন, অভিজ্ঞতাটাকে একটু যদি আমাদের সাথে শেয়ার করেন। ভিতরে যখন বেরোবার সময় পুলিশ পিছনে চিৎকার করছে, এসে গেছে এলা। না না, আমি একটু ব্যাপারটা ধরিয়ে দিচ্ছি। ব্যাপারটা হলো, বিশ্বনাথ দা জেল ভেঙে পালিয়েছেন, পালিয়ে মানে দাড়ি কামিয়ে ফেলেছেন, পোশাক পাল্টে ফেলেছেন, করে ট্রেনে করে এসে তারপরে হাওড়া স্টেশন দিয়ে যাচ্ছেন টেম্পো করে, তাই তো? আর তখন উনি শুনছেন যে হাওড়া স্টেশনের ওই মানে ব্রিজের ওপর, হাওড়া ব্রিজের ওপর পুলিশ মাইকিং করছে যে এই নামের, বিশ্বনাথ চক্রবর্তী নামের একজন নকশাল নেতা, তিনি জেল ভেঙে পালিয়েছেন, তাকে আপনারা কেউ খোঁজ পেলে আমাদের জানান। সেটা টেম্পো ড্রাইভারের, চালকের পাশে বসে যেতে যেতে বিশ্বনাথ দা শুনছেন। কিন্তু এইভাবে আমরা যে আজকে কমরেড বিশ্বনাথ চক্রবর্তীর সঙ্গে আমি এবং কথামুখের সম্পাদক দেবাশিস চক্রবর্তী আমরা যে কথা বললাম, এই এই আশ্চর্য সন্ধেবেলাটার এই আলোচনা ফুরিয়ে যাচ্ছে। আমরা ভবিষ্যতে আবার নিশ্চয়ই ফ্যাসিস্ট শক্তি বিদায় নেবার পর কোনো একদিন আমরা বিশ্বনাথ দার সঙ্গে আবার বসবো। এই প্রশ্নটা যে হলো, উত্তরটা যে তুমি দিলে ঠিক হলো না, বুঝলে? আমি কোনটা? এই তুমি যেটা বললে ঘটনাটা, হ্যাঁ, এরকম ঠিক ঠিক নয়, কিন্তু এটা কোনো ট্রেন ফ্রেনের বেলায় নেই, কিছু না। আচ্ছা আচ্ছা, আমরা তো হ্যাঁ এসকেপ যখন করেছি তখন প্যারালাইজড, কেমন। হ্যাঁ এবং আমাদের এসকেপে 5 মিনিটের প্ল্যান ছিল, হয়ে গেছিল 1 ঘন্টা 5 মিনিট। হ্যাঁ ফলে অ্যালার্ম হয়ে গেছে, পুলিশ ঘিরে ফেলেছে, সবাই উঠে পড়ে। আমাদের তদন্ত ঠিক ছিল, পিছনে এসে গুলি করে বলছে জালের এপারে ওপারে, চুপচাপ বসে থাকবো। আমাদের এই বিশ্বাসটা এমন জায়গায় ছিল, ভয় পাওয়ার কিছু নেই। আর তদন্তের মধ্যে দিয়ে আজকের এই সময়টা ওরা মাসের প্রথমে বেতন পায়, চরিত্রগতভাবে অনেকে ছুটি মারে, আর বিশ্বকাপের ফাইনাল খেলার দিন বেশিরভাগই তখন থাকবে না। এগুলো আমাদের অঙ্কের মধ্যে ছিল। অ্যালার্ম হচ্ছে, হইচই হচ্ছে, এসএপি ক্যাম্পের থেকে অ্যারেস্ট করেই তো নিয়ে আসা হয়েছে চিফ হিসেবে গার্ডকে, ট্যাপ লাগবে। তো যাই হোক, সেগুলো আমি তাকে লাঠি হিসেবে ধরেছিলাম তারা। হুম প্রশ্নটা হচ্ছে যে যখন চলে যাচ্ছি, ওই চেতনাটা মনে ছিল বলে ভয় পাওয়ার ব্যাপার না। রাজ্য পুলিশের এক সর্বোচ্চ ব্যক্তিত্ব লাইকে ফুটছে বেরিয়ে যাচ্ছে, ওটা ব্যাপারটা হচ্ছে ওইখান থেকে। ভয় কোথা থেকে আসে? ভয় চুরি করেছি, অপরাধ করেছি আসে। আমি একটা বৃহত্তর আদর্শের জন্য লড়ছি, একদমই। মানুষের জন্য। ভয়ের কোনো প্রশ্ন ছিল না। বেরিয়ে গেছি আমরা, যেখানে যাবো, যেখানে গেছি। আর আমি একা না, লড়াইটা আমি একা করিনি কোনো কাজে। আমি ভারতবর্ষের জনগণই সাহস দিয়েছেন, হুম আর আমার কমরেডরা, সহকর্মীরা, তাদের সমবেত প্রচেষ্টায় এই সাফল্য করে এসছে। যা কিছু ভালো হয়েছে তা সবাই মিলে করেছে, আমাদের দেশের মানুষ করেছে। অর্থাৎ বোঝাই যাচ্ছে আমাদের এই আড্ডা ফুরোবার নয়, তবু আজকের মতো এখানেই শেষ হলো। নমস্কার। Excellent.
ফলে কি অদ্ভুত কাকতালীয় হয় মিলে গেল যে কথা বলেছিলাম। নেরুদা যে কথা বলেছিলেন, তুমি ফুলগুলো ছিঁড়ে ফেলতেই পারো, বসন্তের সমাগমকে আটকাতে পারবে না। ফলে একটা বসন্তের সমাগমই হলো। আশা রাখি আপনারা কথামুখ দেখবেন, আপনাদের মন্তব্য জানাবেন, যেখানে তীব্র বিরোধিতা রয়েছে সেখানেও যুক্তি তর্কর কথা বলবেন এবং ভালোবাসা দেবেন। এবং যে কথা আমাদের বললেন সন্দেশের সম্পাদক, প্রাক্তন সম্পাদক সুজয় দা, যে এর পরেও অবশ্যই বিশ্বনাথ দার সঙ্গে ফ্যাসিবাদ মুক্ত ভারতে, অর্থাৎ ফ্যাসিবাদকে যেদিন পরাজিত হবে ফ্যাসিবাদ, আমরা নিশ্চয়ই একটা আলোচনায় আরো যাব, তাই তো? নিশ্চয়ই। তাহলে উই শ্যাল ওভারকাম।